এখন আমরা যে জিনিসটা করতে চাই বা লাস্ট টু ক্লাস সানডে অ্যান্ড টুইসডে এবং আজকেও সেকশন 5-এ আমরা যেটা ডিসকাস করলাম যে যেহেতু আমরা অলমোস্ট 2 months আউট অফ স্টাডি, এক্সেপশন হ্যান্ডলিং কি করানো হয়েছিল আপনাদের সেকশনে ইন ডেপথ আলোচনা? একটু রেসপন্স করেন। না, মানে আমরা জানি আমরা জানি আমরা আমরা যেটা বলেছিলাম যে ফাইল ফাইল স্ট্যাম্প কি? না, আমরা যেটা বলেছিলাম হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম যে ফাইল হ্যান্ডলিং করতে হলে ট্রাই ক্যাচ ইউজ করতে হয়, এইটুকু বলে আমরা জাস্ট ওটা ইউজ করেছি। কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং কি, হোয়াই ইট ম্যাটার্স, এটার যে বিভিন্ন কনসেপ্ট গুলো আছে এর ভেতরে, এগুলো আমার মনে হয় আমরা আলোচনা করি নাই। তো ইট ইটসেলফ, এবং আমরা বলেছিলাম যে এক্সেপশন হ্যান্ডলিং নিয়েই আমাদের ডেডিকেটেড ক্লাস করতে হবে, ইফ আই এম নট রং, তাই না? তো হ্যাঁ, তো সেই হিসাবে আমরা আসলে এক্সেপশন হ্যান্ডলিং এর উপরে একটা ডেডিকেটেড ক্লাস করব। বাট এখন এই যে এক্সেপশন হ্যান্ডলিং বলেন, চার্ট জেনারেশন বলেন ইত্যাদি, এগুলো তো নতুন টপিক। তো এখন নতুন, আমার তো 2 মাস আমি পড়াশোনার টাচে নাই। তো এখন আমি নতুন টপিক নিয়ে আলোচনা করতে গেলে কানেক্ট করতে সমস্যা হতে পারে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমরা গত 3টা সেশনে তাই করলাম, যে আমরা ফার্স্ট ক্লাসটা একটা রিভিউ ক্লাস করেছি ওভারঅল, ওকে, টু ব্রিং ব্যাক দ্য কনসেপ্টস ইনটু আওয়ার মেমোরি। হ্যাঁ, অনেকেই আমরা হয়তো যেহেতু টাচে নাই, মাথা থেকে এগুলো নেমে গিয়েছে, সো এগুলোকে আগে মাথায় লোড করা, যাতে আমরা নতুন টপিক নিয়ে কথা বলার সময় উই ক্যান কানেক্ট। তো এই জন্য আমরা প্রথম ক্লাসটা একটু রিভিউ ক্লাস করতে চাই, ওকে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, জি, ওকে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ইন্টারাক্ট করতে হবে, কারণ এটা একটা কিউএ সেশনের মতো হবে। আমি আপনাদের প্রশ্ন করব, আপনাদের যা মনে আছে সেখান থেকে আপনারা রেসপন্স করবেন, এবং সেখানে যদি প্রবলেম থাকে আমরা সেটা ডিসকাস করব। তাহলে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের কনসেপ্টগুলোকে একটু রিভাইভ করে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে পারবো, ওকে? সো লেটস বিগিন। ওকে, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ মেথড ওভারলোডিং? বলেন। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে হবে আপনাকে। আটকে আসতেছে, এটা আপনার কানেকশনের প্রবলেম, আপনি তাহলে রিকানেক্ট করেন বা আপনার রাউটারটা অফ করে অন করেন, ওয়াইফাই রাউটারটা। স্ক্রিন সবাই তো দেখতে পাচ্ছেন নাকি অন্যরা? হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে রেসপন্ড করেন যে হোয়াট ইজ মেথড ওভারলোডিং। জি, হচ্ছে, হ্যাঁ। হোয়াট ইজ মেথড ওভারলোডিং?
আর একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো প্রথম যিনি যেটা বললেন যে একটা মেথড দিয়ে আরেকটা মেথডকে কল করা, এটা তো যে কোনো মেথডই যে কোনো মেথডকে কল করতে পারে। হ্যাঁ, মানে ইফ ইট ইজ অ্যাক্সেসিবল, ভিজিবিলিটি যদি থাকে, তাহলে যে কোনো মেথডই যে কোনো মেথডকে কল করতে পারবে। একটা মেথড আরেকটা মেথডকে কল করতে পারাটাই কিন্তু আসলে মেথড ওভারলোডিং এর সাথে এটার কোনো রিলেশন নাই। মেথড ওভারলোডিং মানে হচ্ছে যে একটা মেথডের মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকবে, অর্থাৎ একই মেথডের মাল্টিপল বডি থাকবে। তো প্রত্যেকটা ভার্সন অফ দ্য বডি, যখন একটা মেথডের একই মেথড মানে মেথডের নামটা সেম, তাহলে একই মেথডে যখন অনেকগুলো বডি থাকবে, so we say that method has multiple implementation. এখন প্যারামিটার লিস্ট আলাদা না হলে কি হবে, যখন একটা স্পেসিফিক প্যারামিটার সাপ্লাই দিয়ে মেথডটাকে কল করা হবে, তখন যদি দুইটা ইমপ্লিমেন্টেশন পাওয়া যায় উইথ সেম প্যারামিটার লিস্ট, কম্পাইলার তো কনফিউজড হয়ে যাবে যে কোনটাকে আমি ইউজ করব। এই জন্য প্যারামিটার লিস্ট প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের ডিফারেন্ট হতে হবে ফ্রম ইচ আদার। তাহলে আমার যদি একটা মেথডের 5টা ইমপ্লিমেন্টেশন থাকে, 5টা বডি থাকে, 5টার প্যারামিটার লিস্ট কোনোটার সাথে কোনোটা মিলবে না, they are different, unique. So therefore when the method is called, এবং সেখানে যখন প্যারামিটার থাকবে কল করার সময়, সেই সাপ্লাই দেওয়া প্যারামিটার গুলো যে প্যারামিটার লিস্টের সাথে ম্যাচ করবে সেই ভার্সনটা এক্সিকিউট হবে, তাই না? এগুলো সব মাথা থেকে নেমে গেছে মনে হয়, তাই না? কম বেশি সবার। আচ্ছা, তো তাহলে দেখেন, ওটা তো অন্য জিনিস, মেথড চেইনিং তো অন্য জিনিস, কিন্তু এখানে প্রশ্নটা হলো যে মেথড ওভারলোডিং কি, মেথড চেইনিং কি, সেটা আরেকটা কোশ্চেন আসবে। তাহলে দেখেন, ইফ এ ক্লাস হ্যাজ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বডি উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। সো ইফ এ ক্লাস হ্যাজ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন অফ এ মেথড, উই কল ইট মেথড ওভারলোডিং, মানে মেথডটা ওভারলোডেড হয়েছে। ওকে, ঠিক আছে। এখন এই যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশন গুলো কোথায় থাকবে? অর্থাৎ এই প্রত্যেকটা বডির জন্য যে কোড, এই প্রত্যেকটা ভার্সন কোথায় আপনি কোডগুলো করবেন? ক্লাসে। ওকে, তো তাহলে ধরেন এমপ্লয়ি যদি আমার একটা ক্লাস হয় এবং সেখানে যদি একটা মেথড থাকে সাম মেথড, এবং এই সাম মেথডে যদি আপনি 3টা ইমপ্লিমেন্টেশন তৈরি করেন উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, তাহলে এই সাম মেথডের যে 3টা বডি, এগুলো কোন ক্লাসে থাকবে? এমপ্লয়ি ক্লাসে থাকবে। আচ্ছা, সেটা হবে, কিন্তু আমার প্রশ্নটা ছিল মেথডের বডি গুলো কোথায় থাকবে? এমপ্লয়ি ক্লাসে থাকবে। যদি এমপ্লয়ি ক্লাসের মেথডকে ওভারলোড করি, তাহলে এমপ্লয়ি ক্লাসে, এটাই তো বলছেন। আচ্ছা, সেটা হতে পারে যে all of the implementation can be provided in this class, or some implementation is inherited and some implementation is added in this class, এটাও হতে পারে। তার মানে আমার একটা একটা ক্লাসের যদি 2টা ভার্সন থাকে,
দুইটা ইমপ্লিমেন্টেশন থাকে, হতে পারে দুইটাই আমি এই ক্লাসে তৈরি করেছি, সো দ্য মেথড ইজ ওভারলোডেড। আবার এমন হতে পারে যে আমি একটা শুধু তৈরি করেছি এই ক্লাসে, বাট আরেকটা আমি ইনহেরিট করেছি সুপার ক্লাস থেকে, তাহলেও তো সেটা ওভারলোডেড। তো এমপ্লয়ি ক্লাসে আমি একটা ভার্সন দিলাম, কিন্তু দেখা গেল যে এমপ্লয়ি যে সুপার ক্লাস, লেটস সে ইউজার, ওখানেও একটা ইমপ্লিমেন্টেশন আছে। তাহলে ইউজারের যে ইমপ্লিমেন্টেশন সেটা কি এমপ্লয়িতে ইনহেরিট হবে না? হবে। এখন আপনি এমপ্লয়ি থেকে আরেকটা ইমপ্লিমেন্টেশন তৈরি করলেন উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, তাহলে কি চোখে আপনি দেখতেছেন যে একটাই মেথড এমপ্লয়িতে, কিন্তু আসলে একটা ইনহেরিট হয়ে বসে আছে, তাহলে ওটাও কিন্তু ওভারলোডিং। তাহলে যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এটা হতেই পারে আমরা যেটা ভাবছি যে সবগুলোই এমপ্লয়িতে আমি তৈরি করব, হতেই পারে। আবার এটাও হতে পারে যে দুই একটা আমি ইনহেরিট করেছি, সেভাবেও কিন্তু ওভারলোডিং হতে পারে। ওকে, এখন এক জায়গায় একটা ক্লাসেই থাক অথবা ইনহেরিট আর সাব ক্লাস মিলে থাক, যে কয়টা ভার্সনই থাকবে, all versions are ready to be called and executed with the client of this class. তাহলে যে ক্লাসে আমরা এই ভার্সনগুলো পাচ্ছি সেই ক্লাসের ক্লায়েন্ট দিয়ে আমরা কিন্তু সবগুলোকেই এক্সিকিউট করতে পারি। যেইটার সাথে প্যারামিটার ম্যাচ করবে সেটা এক্সিকিউট হবে। তাহলে প্যারামিটার লিস্ট চেঞ্জ করে করে সাপ্লাই দিয়ে কল করার সময় আমরা কিন্তু আসলে চাইলে যে কোনোটাকেই এক্সিকিউট করতে পারি। তাহলে প্রত্যেকটা ভার্সনই কিন্তু রেডি ফর এক্সিকিউশন। এখানে যেটা বলছি যে মেথড ওভারলোডিং ক্যান বি অ্যাচিভড উইদিন এ সিঙ্গেল ক্লাস, আর এখানে যেটা বললাম যে মেথড ওভারলোডিং ক্যান বি অ্যাচিভড উইদিন এ সিঙ্গেল ক্লাস অর it can be achieved in combination of super and subclass. তাহলে আমরা কি বুঝতে পারলাম হোয়াট ইজ মেথড ওভারলোডিং? মানে আমরা এগুলো জানি অলরেডি, রিক্যাপ করছি, মানে আমরা কি এটাকে রিকল করতে পেরেছি ঠিকঠাক মতো? ওকে, তাহলে পরের প্রশ্ন, হোয়াট ইজ মেথড ওভাররাইডিং? জি, হ্যাঁ, হিমেল বলেন আপনার প্রশ্নটা। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হলো সুপার ক্লাসে কিছু ফিল্ড এন্ড মেথড আছে, এখন এইটাকে আমি এক্সটেন্ড করে, এক্সটেনশন মানে কি? এক্সট্রা কিছু অ্যাড করা। তাহলে আমার সুপার ক্লাসে যে সমস্ত ফিল্ড মেথড আছে সেগুলো অটোমেটিক থাকবে, নতুন ক্লাসে আমি এক্সট্রা কিছু ফিল্ড এন্ড মেথড অ্যাড করব। তাহলে নতুন ক্লাসটা হয়ে গেল আমার সাব ক্লাস। এটাই ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট। রাইট, রাইট, হ্যাঁ। তাহলে ইউজার যদি সুপার ক্লাস হয়, তাহলে আমরা বলতে পারি যে ক্লাস এমপ্লয়ি এক্সটেন্ডস ইউজার। তাহলে এমপ্লয়ির মধ্যে ইউজারের সবকিছুই থাকবে, ইউজারের যে কয়টা ফিল্ড মেথড ছিল সেগুলো এমপ্লয়িতেও থাকবে। অন টপ অফ দ্যাট আমরা এমপ্লয়ি ক্লাসে এক্সট্রা কিছু ফিল্ড এন্ড মেথড দিলে এমপ্লয়ি ক্লাসটা আরো একটু স্পেসিফিক হলো দেন ইউজার, যেহেতু ওখানে আমরা কিছু জিনিস অ্যাড করেছি, এক্সটেন্ড করেছি। ওকে, এখন ওভাররাইডিংটা কি তাহলে? দিশা কিছু বলতে চাচ্ছেন? হুম। কিন্তু এই অ্যান্সারটা থেকে তো এখানে দেখেন মেথড নিয়ে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু মেথডকে আপনি এখন ওভাররাইড করছেন, নট ওভারলোড। তাহলে এটার মানেটা কি? একটা মেথডকে ওভাররাইড করা মানেটা কি? এখানেও আপনি ইমপ্লিমেন্টেশন দিচ্ছেন, এখানেও আপনি ইমপ্লিমেন্টেশন দিচ্ছেন নতুন করে।
ওভারলোডিং এ আপনি এক্সট্রা ইমপ্লিমেন্টেশন তৈরি করতেছেন, অলরেডি একটা বডি আছে, আপনি আরো একটা বডি বানালেন, আরো তারপর থার্ড বডি বানালেন, ফোর্থ বডি বানালেন, যে কয়টা খুশি আপনি নতুন নতুন ইমপ্লিমেন্টেশন দিতে পারেন টু ওভারলোড, অ্যাজ লং অ্যাজ প্যারামিটার লিস্ট আর ডিফারেন্ট। এখানেও আপনি নিজস্ব ইমপ্লিমেন্টেশন দিবেন ওই মেথডের, কিন্তু তাহলে ডিফারেন্সটা কি ওভারলোডিং এর সাথে ওভাররাইডিং এর? এটা কি রিকল করতে পারেন? বা না পারলেও যা মনে হয় বলেন। ভুলে গেছেন, ওকে। দিশা কিছু বলবেন? দিশা, আপনি বলতে যাচ্ছিলেন? আচ্ছা, ঠিক আছে। ওভাররাইডিং হলো when a subclass provide its own implementation for an inherited method with same parameter list. ওভারলোডিং এ প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের প্যারামিটার লিস্ট আলাদা আলাদা হবে, কাজেই কল করলে কোনোটার সাথে কোনোটার কনফ্লিক্ট হবে না, যেটার সাথে ম্যাচ হবে সেটাই এক্সিকিউট হবে। কিন্তু এখানে খেয়াল করেন যে এখানে আপনার ওভারলোডিং এ কিন্তু ইনহেরিটেন্স না থাকলেও সমস্যা না, আপনি একই ক্লাসে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন দিতে পারবেন, কারণ আপনি সবগুলো এক্সিকিউট করতে চান, যখন যেটা দরকার তখন সেটাকে আপনি প্যারামিটার উপর বেস করে এক্সিকিউট করতে পারেন। কিন্তু এখানে সাবক্লাস ইনভলভড, তাহলে সাবক্লাস যখন তার নিজের ইমপ্লিমেন্টেশন দেয় ফর এ ইনহেরিটেড মেথড, তাহলে আমি একটা সাবক্লাস, আমি আমার যে সোর্স অফ ইনহেরিটেন্স কি হতে পারে? আমি যদি কোনো কিছু ইনহেরিট করতে চাই, কার কাছ থেকে ইনহেরিট করব? আমি একটা ক্লাস এবং আমি সবকিছুই নতুন করে দিব না, কিছু জিনিস আমি ইনহেরিট করব, তাহলে কার কাছ থেকে সেটা ইনহেরিট করব? সুপার ক্লাস থেকে অথবা ইন্টারফেস থেকে। হ্যাঁ, আমার যে সুপার ক্লাস সেটা আমার সোর্স অফ ইনহেরিটেন্স হতে পারে, ইন্টারফেসও আমার সোর্স অফ ইনহেরিটেন্স হতে পারে। তাহলে আমি যখন সুপার ক্লাস থেকে ইনহেরিট করব তখন আমার পরিচয় হবে সাব ক্লাস, আর আমি যখন ইন্টারফেস থেকে ইনহেরিট করব তখন আমার পরিচয় হবে ইমপ্লিমেন্টিং ক্লাস। আমি একই সাথে দুইটাই হতে পারি, যে একই সাথে আমি আমার একটা সুপার ক্লাসও আছে, আবার আমি দুইটা ইন্টারফেস থেকেও ইনহেরিট করি, হতে পারে। তো তাহলে অর্থাৎ নতুন যে ক্লাস, সোজা কথা, নতুন ক্লাস যখন তার যে ইনহেরিটেড মেথড সেটাকে যদি সে নতুন করে ইমপ্লিমেন্ট করে উইথ সেম প্যারামিটার, এখানে কিওয়ার্ডটা হচ্ছে সেম প্যারামিটার, সেটা যদি করে কি হবে? সাবক্লাসে এখন দুইটা ইমপ্লিমেন্টেশন আছে সেম প্যারামিটার দিয়ে, তাই না? আপনি কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? আচ্ছা, ধরেন আমি এক্সাম্পল দিয়ে দেখাই। পাবলিক ক্লাস এ, এইখানে আপনার একটা মেথড আছে, তাহলে এটা কি ওভারলোডেড নাকি না? মেথড A1, is it a overloaded method? Hmm? Is it overloaded?
কথা বলেন, কথা না বললে তো আগানো যাবে না। হ্যাঁ। এটা কি ওভারলোডেড মেথড A1? জিরো প্যারামিটার, জিরো প্যারামিটার। এটা কি বলা যাবে যে ওভারলোডেড? না, বিষয়টাকে ওইভাবে দেখবেন না। জিরো প্যারামিটার না দিয়ে আমি যদি প্যারামিটার দিই, ধরেন ইন্ট ভ্যাল, তাইলে কি আপনি বলা যাবে যে এটা ওভারলোডেড? ক্লাস সিঙ্গেল হোক, কিন্তু কেন বলতে পারতেছি না? বিকজ ইট হ্যাজ অনলি, না কোনো ক্লাস থেকে আসতেছে না, এই ক্লাসেই অ্যাড করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কি বলা যাবে যে ওভারলোডেড? মেথড A1 কি ওভারলোডেড? ওয়াই নট? না, কলের সাথে ওভারলোড হওয়ার তো সম্পর্ক না। ওভারলোড মানে হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। কল যেখান থেকে করবে সেখান থেকে করবে। কিন্তু আমার এই ক্লাস এ তে কি মেথড A1 ওভারলোডেড? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে দেখেন ওভারলোডিং কখন হবে। ওয়াই নট? এটাই আমার প্রশ্ন। কারণ প্যারামিটার একটা থাকুক, কিন্তু এই মেথডটা ওভারলোডেড না বলছেন কেন? রাইট, বিকজ ইট হ্যাজ অনলি ওয়ান ইমপ্লিমেন্টেশন। না না, ভয়েড এর জন্য ওভারলোডেড না, এটা আপনি কেন বলবেন? একটাই বডি, মূল পয়েন্ট হচ্ছে একটাই বডি বা ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে বডি। এখানে তো একটাই বডি, মেথড A1 এর একটাই বডি আছে, একটাই ভার্সন। কাজে এটা ওভারলোডেড বলা যাবে না। এখন আপনি যদি এখানে আরেকটা ভার্সন তৈরি করেন উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, এটা অ্যালাউড না। দিস ইজ নট অ্যালাউড। হ্যাঁ, কেন অ্যালাউড না? হ্যাঁ, প্যারামিটার সেম হইলে কেন অ্যালাউড না? না না, প্যারামিটার সেম বলেই তো অ্যালাউড না, কিন্তু কেন অ্যালাউড না? কজ কম্পাইলার উইল বি ফিক্সড, যে কোনটাকে এক্সিকিউট করব। যদি একটা ইন্টিজার প্যারামিটার দিয়ে মেথড A1 কে কল করা হয়, যেখান থেকেই কল হোক, তাহলে আমি কি এটাকে এক্সিকিউট করব নাকি এটাকে এক্সিকিউট করব? আমি কোন বডিটাকে এক্সিকিউট করব? আমার তো এটার সাথেও ম্যাচ করে, এটার সাথেও ম্যাচ করে। বুঝেন নাই? না, আপনার কথা আংশিক ঠিক, আংশিক আংশিক ইনকমপ্লিট আছে, সেটা আমি তো বলতেছি। এখানে আপনার কোনো ইনহেরিটেন্সের কোনো বিষয়ই নাই। এখানে সেম ক্লাসের মধ্যে আমি দিচ্ছি। আমি যখন সেম ক্লাসের মধ্যে দিচ্ছি, আমি তো ক্লাস এর অথার। তা আমি এই বডিটা লিখবো কেন? এক্সিকিউট করতে চাই বলেই তো লিখবো। তাহলে আমি দুইটাকেই এক্সিকিউট করতে চাই, কিন্তু কথা হলো যে ইন্টিজার দিয়ে পাঠালে তো দুইটাই ম্যাচ করে। তো তাহলে তো এটা কনফ্লিক্ট, তাহলে এটা অ্যালাউড না। ওকে, ভায়োলেটস ওভারলোডিং রুল।
ওভারলোডিং রিকোয়ারমেন্ট। ওকে, আমি এটাকে উপরের কোশ্চেনে নিয়ে যাই, ওভারলোডিং এর কোশ্চেনে নিয়ে যাই, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো কাজে এটা অ্যালাউড না, ঠিক আছে। কিন্তু আমি যদি প্যারামিটার লিস্ট চেঞ্জ করে দেই তখন কিন্তু আবার এটা অ্যালাউড। আমি যদি এখন এখানে ধরেন কিছুই দিলাম না, that is also fine. Now how many implementation I have? Two. For the same method A1. Okay, now we can say allowed, the method is overloaded. Okay, so method A1 is overloaded. বোঝা গেল? তো এইটা হচ্ছে আমার তাহলেও হবে। যেমন ধরেন আপনি যদি এখানে বলেন যে int val float val2, এটা val1। আবার যদি আপনি বলেন যে float val1 int val2, তাও হবে। parameter list unique, as a list it is unique। এখানে লিস্ট কি আছে? ইন্টিজার। এখানে লিস্টে এমটি। এখানে লিস্টে কি আছে? ইন্টিজার ফলোড বাই ফ্লোট। এখানে লিস্টে কি আছে? ফ্লোট ফলোড বাই ইন্টিজার। all four are different. বুঝেন নাই? এখানে আছে ধরেন শুধু ইন্টিজার। তাহলে কয়টা ইমপ্লিমেন্টেশন আছে এখানে? ইন্টিজার অলরেডি ছিল, কাজে ওটা অ্যালাউড না। ধরেন এটা ফ্লোট বাই স্ট্রিং। তাইলে আমার ইন্টিজার প্যারামিটার, জিরো প্যারামিটার, স্ট্রিং প্যারামিটার, ইন্টিজার ফলোড বাই ফ্লোট প্যারামিটার, ফ্লোট ফলোড বাই, সবগুলোই তো আলাদা। তাহলে মেথড A1 is overloaded with 1 2 3 4 5 implementations. বোঝা গেল? তো এইটা হচ্ছে যে একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে আপনার ওভারলোডিং হচ্ছে, এখানে ইনহেরিটেন্সের কোনো বিষয়ই নাই। কিন্তু ইনহেরিটেন্স থেকেও হতে পারে, সেটাও আমি একটু দেখাই। ধরেন আমরা বললাম যে ক্লাস বি আর ক্লাস সি। তাহলে আমি বললাম যে মেথড B1, ওকে, ধরেন কোনো প্যারামিটার নাই, আর এখানে আপনি বললেন যে ক্লাস সি এক্সটেন্স বি, এবং এখানে আপনি বললেন যে B1 উইথ 1 ইন্টিজার, আর তার সাথে আপনি একটা C1ও রাখলেন, সির নিজস্ব মেথড। তো এখানে কি হচ্ছে? এখানে কি মেথড ওভারলোডিং হয়েছে? আপনি যদি শুধু এইটুকু দেখেন তাহলে কিন্তু বলবেন যে ওভারলোডিং হয় নাই, কারণ এখানে মেথড B1 এর একটা ইমপ্লিমেন্টেশন, মেথড C1 এর একটা ইমপ্লিমেন্টেশন। তাহলে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন তো এখানে চোখে দেখা যাচ্ছে না কোডের মধ্যে। কিন্তু আপনি যখন ক্লাস বি কে খুলে দেখবেন যে ওখানে অলরেডি B1 আছে উইথ জিরো প্যারামিটার, তাহলে এই মেথডটা কিন্তু সি তেও ইনহেরিট হয়েছে। তাহলে সি এখন মেথড B1 এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ইন্টিজার প্যারামিটার আর একটা হচ্ছে জিরো প্যারামিটার। তাহলে এখানে মেথড B1 is overloaded with two implementations, okay, from super and sub combination. বুঝতে পারছি? তাহলে মেথড ওভারলোডিং ইনহেরিটেন্সের মাধ্যমে হতে পারে, ইনহেরিটেন্স ছাড়াও হতে পারে। কিন্তু ওভাররাইডিংটা কি? ওভাররাইডিং হলো আমরা বলছি সেম প্যারামিটার লিস্ট,
তাহলে আমি যদি এখন খেয়াল করেন, এখানে যদি আমি এটাকে নতুন করে ইমপ্লিমেন্ট করতাম, ওকে, সাম কোড সাম আদার কোড, তাহলে এখন কয়টা ওভারলোডেড ভার্সন আছে? কি করে v1 এর 3টা কিভাবে বোঝান? হুম, কিন্তু প্রবলেম হলো যে এটা অ্যালাউড না। নট অ্যালাউড অ্যাজ ওভারলোডিং। কিন্তু আপনি যদি এটা দেন, এটা অ্যালাউড অ্যাকচুয়ালি অ্যাজ এ ওভাররাইডিং। ওকে, তো তাহলে আমরা যদি এটাকে এখন নিয়ে আসি, আমরা বলেছি সেম প্যারামিটার লিস্টকে আমি নতুন করে দিব। তাহলে সেম প্যারামিটার লিস্ট হচ্ছে আমার, এইখানে আমার আছে হলো 0 প্যারামিটার। তাহলে আমি যখন এখানে 0 প্যারামিটার দিয়ে আবার এটাকে দিব, তখন কিন্তু আর এটা ওভারলোডিং নাই, তখন এটা মেথড b1 with 0 parameter is overridden, and at the same time it is overloaded with integer parameter. তাহলে এই ওভাররিডেন ভার্সনটা আবার ওভারলোড হয়েছে উইথ অ্যান এক্সট্রা ভার্সন। তাহলে ওভাররাইডিংটা আসলে কি? আপনি কোড চেঞ্জ করে দিচ্ছেন, আপনার ইনহেরিটেড কোড পছন্দ না, আপনি এই মেথডটাতে হ্যাপি না, ও যে কাজটা করে তাতে আপনি হ্যাপি না। সো আপনি কি করবেন, এটা ইনহেরিট করছেন উইথ দিস কোড, সাম কোড। নাও এই সাম কোডে আপনি স্যাটিসফাইড না, সো ইউ আর প্রোভাইডিং ইউর ওন কোড, সাম অ্যানাদার কোড। তাইলে কি হবে, এখন ওভারলোডিং এ তো একটা কনফিউশন হইতো, তাই না? ওভারলোডিং এ এটা কনফিউশন হতো, কারণ এই জন্য কম্পাইলার এটা অ্যালাউ করতো না। কিন্তু তখন আপনি নিজের ক্লাসের ইমপ্লিমেন্টেশনকে চেঞ্জ করতে পারবেন না উইথ সেম প্যারামিটার লিস্ট, কিন্তু ইনহেরিটেড মেথডের ইমপ্লিমেন্টেশনকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে আমার ইনহেরিটেড মেথড। ইনহেরিটেড মেথডের ইমপ্লিমেন্টেশনটাকে আমি রিপ্লেস করতেছি উইথ মাই ইমপ্লিমেন্টেশন, এবং এখানে কনফ্লিক্ট হবে না কেন? কারণ ইনহেরিটেড ভার্সনটা তখন ডিসেবল হয়ে যাবে ফর দ্য সাবক্লাস। তাহলে সাবক্লাস কি করলো, ইনহেরিটেড ভার্সনটাকে রিপ্লেস করে দিল উইথ ইটস ওন কিট ফর দ্য সেম প্যারামিটার। এখন ডিফারেন্ট প্যারামিটারদের সে আরেকটা রাখতেই পারে, তখন আবার ওভারলোডিংও হবে, ওভাররাইডিং এর সাথে সাথে ওভারলোডিংও হবে। কিন্তু ইনহেরিটেড ভার্সন যদি পছন্দ না হয়, এখন ইনহেরিটেড ভার্সন তো আপনার পছন্দ না হইতেই পারে, এটা তার আপনার লেখা না, কিন্তু আপনি এখানে এটা কেন অ্যালাউ করেন না? কারণ এটা তো আপনিই লিখছেন, আপনার নিজের লেখাই আপনার নিজের পছন্দ না, এটা তো আনরিয়েলিস্টিক কথা। আপনি দুইটা নিজে বডি দিয়েছেন, দুইটাই এক্সিকিউট করতে চান। আপনি যদি বলেন যে আমার এই বডিটা পছন্দ না, এই জন্য আমি আবার দিচ্ছি, তাহলে আপনি এই বডিটা দিচ্ছেন কেন? একটাই দেন, এটা তো আপনারই তৈরি করা, ওই লজিকটা ওখানে খাটবে না। কিন্তু এটা তো আমি তৈরি করি নাই, এটা তো আমি তৈরি করি নাই, তাই না? এটা তৈরি করছে সুপার ক্লাস অথর, কাজে আমি সাব ক্লাসের অথর হিসেবে এটা আমার পছন্দ হচ্ছে না, সো আমি এটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে আর এই ভার্সনটা, এই 0 প্যারামিটার যখন কল হবে, তখন ইনহেরিটেড ভার্সনটা আর থাকবেই না সাব ক্লাসে, কারণ আই হ্যাভ রিপ্লেসড উইথ মাই ওন ভার্সন। দ্যাট ইজ ওভাররাইডিং। এনি কোশ্চেন?
আচ্ছা, আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ? আপনি ফর এক্সাম্পল ইউ ইনহেরিট আপনার প্যারেন্টের কাছ থেকে, আপনি পুরান ঢাকায় একটা বাসা ইনহেরিট করছেন, অ্যানসিস্টার মানে আপনাদের 4-5 পুরুষ আগে তৈরি করা 100 বছর পুরনো একটা বিল্ডিং ইনহেরিট করছেন। আবার গুলশান বা বনানীতেও আরেকটা লেটেস্ট একটা অ্যাপার্টমেন্ট আপনি ইনহেরিট করছেন। এখন আর ইউ হ্যাপি উইথ দ্য অ্যাপার্টমেন্ট ইন গুলশান টু ইউজ অ্যাজ ইউর অ্যাপার্টমেন্ট? ওয়াই নট? ওয়াই নট? এটা তো লেটেস্ট অ্যাপার্টমেন্ট। মানে আমি অ্যাপার্টমেন্ট অ্যাড করেন, কিন্তু ওই অ্যাপার্টমেন্টে যে আপনার একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে বা ওই অ্যাপার্টমেন্টের যে মেথডস গুলো আছে সেগুলো নিয়ে তো আপনার অবজেকশন। আপনি নতুন মেথড অ্যাড করেন, আপনি নতুন ফিল্ড অ্যাড করেন। কাস্টমাইজেশন মানে ইউ আর অ্যাডিং মোর মেথড, কিন্তু ওই অ্যাপার্টমেন্টের যে ধরেন আপনার, আমি জিনিসটা আরেকটু সুন্দর করে বলি। ধরেন আপনার ওই অ্যাপার্টমেন্টের যে ফ্রিজ গুলো আছে, হ্যাঁ, সেই ফ্রিজ গুলো একদম ফ্রেশ, নতুন ফ্রিজ, ওভেন, এগুলো তো আপনি ইউজ করবেন, তাই না? হ্যাঁ, কারণ এগুলো আপনার যথেষ্ট নতুন এবং ইউ আর স্যাটিসফাইড উইথ দ্যাট। কিন্তু আপনার পুরান ঢাকার বাসায় যে ওভেনটা আছে বা যে ফ্রিজটা আছে, এই ফ্রিজটা 30 বছর আগের ফ্রিজ, ওই ফ্রিজটা আর আপনি ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি ওই ফ্রিজটাকে রিপ্লেস করে দিন। বিষয়টা এমন, হ্যাঁ। কিন্তু ওভারলোডিং মানে হলো আপনি একটা রেগুলার ফ্রিজও রাখছেন, আবার একটা ডিপ ফ্রিজও রাখছেন, দুইটাই আপনার ইউজ হচ্ছে। ওভারলোডিং। তো ওভাররাইডিং মানে হলো যে আমি একটা মেথড ইনহেরিট করেছি, সেই মেথডটা সামহাও আমার পছন্দ না, আমি সেই মেথডের বডিটা চেঞ্জ। এখানে কোনো কনফ্লিক্ট হবে না, কারণ এটা ডিসেবল হয়ে যাবে। ইনহেরিটেড ভার্সনটা তখন আর সাবক্লাসের জন্য রিলেভেন্ট হবে না। লজিকটা কি? আমি তো লিখি নাই যে আমার ডিসস্যাটিসফ্যাকশন থাকতেই পারে, আমি রিপ্লেসিং ইট। কিন্তু এখানে তো আপনি এটা বলতে পারবেন না যে এটাও আমি লিখছি, এটাও আমি লিখছি, এটাও আমি লিখছি, তাহলে তো এখানে ডিসস্যাটিসফ্যাকশনের কনসেপ্টটাই আসে না। তাহলে আপনার জন্য যেটা ভালো আপনি তো সেটাই রাখবেন, নিজে যখন লিখবেন একটাই রাখবেন। কিন্তু এখানে তো আর আপনি লেখেন না, এটা আপনাকে চাপাই দেওয়া হয়েছে উপর, কিন্তু সেটা আপনার পছন্দ, চাপাই দেওয়া কোডটা আপনার পছন্দ, সো আপনি ওই পার্টিকুলার মেথডের, এটা হচ্ছে তার মানে ওভাররাইডিং হতে হলে ইনহেরিটেন্স লাগবে, ইনহেরিটেন্স ছাড়া ওভাররাইডিং হবে। তো সেম প্যারামিটার লিস্টের একটা মেথডকে যখন আমরা রিপ্লেস করব, তখন আমাদের যে ভার্সন সেটাই, সো এখানে ওভারলোডিং হচ্ছে না। কিন্তু ওভারলোডিং হইলে কি হইতো, ইনহেরিটেড ভার্সনটাও এক্সিকিউট করা যেত, আমার নতুন ভার্সনটাও এক্সিকিউট করা, কিন্তু প্যারামিটার লিস্ট তো সেম, কাজে যে কোনো একটাকে বেছে নিতে হবে। সো তখন আমি আমার নিজের ভার্সনটাকে কম্পাইলার বেছে নিই। এটাই হচ্ছে ওভাররাইড। তার মানে if you want to change the behavior of an inherited method, then parameter, you redefine it and we call it override. ঠিক আছে? তো ওভাররাইডিং অনলি পসিবল ইন এ সাবক্লাস, যদি আপনি ক্লাস থেকে ইনহেরিট করেন, আর যদি ইন্টারফেস থেকে ইনহেরিট করেন তাহলে ওভাররাইডিং ইজ পসিবল অনলি ইন ইমপ্লিমেন্টিং ক্লাস, যখন সোর্স অফ ইনহেরিটেন্স ইন্টারফেস। ওকে, সোর্স অফ ইনহেরিটেন্স অফ দ্য মেথড is interface, and when source of inheritance of the method is class. তো যে ক্লাসটা আমি ইনহেরিট করলাম সেটা সোর্স যদি হয় ক্লাস, সুপার ক্লাস, তখন আমি কি করব, তখন আমি এটাকে সাব ক্লাসে ওভাররাইড করতে পারবো অথবা ইমপ্লিমেন্টিং ক্লাসে ওভাররাইড করতে পারবো, যে কোনো একটা। আচ্ছা।
শুধুমাত্র নিউ ইমপ্লিমেন্টেশন যেটা আমি নতুন ক্লাসে দিলাম সেটাই কল করা যাবে, সেটাই এক্সিকিউট করা যাবে using the client of the new class. Okay, using the client of the new class. Okay, inherited implementation cannot be called using subclass client. যেটা ইনহেরিট করেছি এই যে এইটাকে আপনি আর কল করতে পারবেন না। এইটাই সরি কোথায়, হ্যাঁ এইটাকে কিন্তু এক্সিকিউট করার কোনো সুযোগ আর নাই, এইটাই এক্সিকিউট হবে। তার মানে ইনহেরিটেড ভার্সনটাকে আর কল করা যাবে না, মানে কল করলেও সেটা ওভাররিডেন ভার্সন হিসাবেই কল হবে, নট দিস ওয়ান। ওকে, কথাটাকে আমার একটু সুন্দর করে লিখলে মনে হয় ভালো হতো। ইনহেরিটেড implementation cannot be executed, okay, using subclass client. তাহলে আমরা বুঝতে পারলাম what is overriding. Okay, next question আমরা যাই যে অ্যাবস্ট্রাক্ট মেথড কি। আচ্ছা, তার আগে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট মেথড কি এটা নিয়ে কথা বলতে হবে। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড বলেন তো দেখি। না, মেথড ক্লাসের কথা বলি নাই, অ্যাবস্ট্রাক্ট মেথড। না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে। আনইমপ্লিমেন্টেড মেথড মানে যে মেথডের কোনো নাই। ওকে, মেথড উইদাউট বডি or implementation is called abstract method. Okay, তাহলে যে মেথডের বডি নাই সেটাই abstract method. Example, public abstract word, some abstract method, semicolon, no body, ends with semicolon. না না, প্যারামিটারের সাথে কোনো সম্পর্ক নাই। প্যারামিটার থাকতেই পারে, এই যে ইন্ট ভ্যাল, প্যারামিটার নাও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে ইমপ্লিমেন্টেশন নাই, বডি নাই। ওকে, হ্যাঁ, গুড কোশ্চেন, আসবো সেখানটাতে। তার আগে নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি? বডি আছে, ওকে, কারণ এটা হলো যে ইমপ্লিমেন্টেড। তাহলে এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড মানে যার বডি থাকবে। ওকে, সো which will have implementation. ওকে, এখানে কিছু কোড থাকবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আপনার প্রশ্ন হলো যে অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ কি। ওকে, তো যদি এটা আপনাকে আমি প্রশ্ন হিসাবেই নিয়ে আসি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন দেখেন, আমরা যদি বলি যে
when a superclass contains, আচ্ছা প্রথম কথা হলো একটা মেথড কি রিপ্রেজেন্ট করে, a method represents a functionality বা behavior, ওকে, বা ফাংশনালিটি বলেন, of the class, right? এটাকে আমরা এগ্রি করি। আচ্ছা, functionality মানে what it can do, what can be done, right? এখন যদি বলি if the method is implemented, তার মানে has body, then it also tells how the functionality can be done, okay, how it can be done. কারণ আপনি বডি দিয়ে দিয়েছেন, বডিটাই বলতেছে কি এক্সিকিউট হবে, অর্থাৎ হাউ ইট ক্যান বি ডান। এখানে আপনি বলতেছেন হোয়াট ক্যান বি ডান। তাহলে একটা ইমপ্লিমেন্টেড মেথড মানে, ওকে, সো when a subclass বা implementing class, sub or implementing class inherits an abstract, sorry, implemented method, non-abstract, non-abstract মানে implemented, okay, fully implemented method it automatically, okay, gets what plus how, okay, gets the capability on what and how a functionality, okay, it automatically, আর একটু সুন্দর করে কি লেখা যায়, it automatically gets the capability on what and how a task can be done, right? এটা একটু পড়েন। When a subclass inherits a non-abstract method, মানে implemented method, from source of inheritance, it automatically gets the capability on what a task can be, what and how a task can be done, what task and how it can be done, বুঝতে পারছি? On the other hand, inherits an abstract method, okay, no implementation, so it automatically gets the, okay, it's automatically gets the functionality
ওকে, তার মানে what without knowing how, কারণ বডি নাই। So therefore now the new class is forced to decide on its own how to solve this. তার মানে ম্যান্ডেটরি ওভাররাইডিং। এটা বুঝলেন কিনা? জি বলেন। কারণ আমি যখন একটা ইমপ্লিমেন্টেড মেথড ইনহেরিট করি, এখানে দেখেন আবার আমি যখন উপরে যেটা আমরা দেখে আসছি, আমি যখন এই ধরেন এখানে মেথড B2 যদি থাকে, মেথড B2, মেথড B3, B3 হচ্ছে তাহলে B2 এখানে ইনহেরিট হয় নাই, সরি এটা ইয়েতে যাবে, বিতে যাবে। তো B2 এখানে ইনহেরিট হয় নাই ক্লাস সিতে, B2 কেন নয়, এক্সটেন্স B, ক্লাস সি এক্সটেন্স B। তাহলে ক্লাস সি জানে যে এই কাজটা করতে হবে এবং কিভাবে করতে হবে এটাও জানে। এখন ক্লাস সি কে বলা হলো, ধরেন এখানে আমি যদি বলি যে টাস্ক 2, ওকে, আর এটাকে বলি টাস্ক 3, ঠিক আছে। এক্সাম্পলটা আমি পরের কোশ্চেনে নিয়ে গেলেই মনে হয় ভালো হবে। আমরা লিখলাম কোথায়? এখানে লিখলাম, তাই না? হ্যাঁ, তাহলে উপরের নোটটাকে আগের মতো করে দিই। ওকে, তো তাহলে এখানে দেখেন, এখানে আমার টাস্ক 2 is inherited by task 1 and task 2, তাহলে টাস্ক 1 inherited, তাহলে টাস্ক 1 inherited, তাহলে task 1 to be solved and how to be solved. Okay, class C knows that task 1 to be solved and how to be solved, but class C knows that task 2 to be solved, that's all. Now class C
needs to decide on its own how to be solved. How task 2 to be solved. তাহলে কি হবে? ওকে, এটা এখন ওভাররাইট করতে হবে। সো টাস্ক 2 how to be solved নিজেকে ডিসাইড করতে হবে। সো task 2, okay, own code on how to be solved. তো তার মানে কি? তার মানে এখানে ম্যান্ডেটরি ওভাররাইড of inherited abstract class method. Any question? তো এইটা হচ্ছে, তাহলে আমরা এটার অ্যান্সারে কি বলতে পারি? তাহলে এটার অ্যান্সারে আমরা বলতে পারি to enforce, okay, what behavior or what functionality be there in subclass where the implementation how, okay, need to be customized by each of the subclasses. তাহলে এটা আমরা এখন কনক্লুসিভ নোটে এটা আমরা রাখতে পারি। তাইলে ওকে, abstract method of superclass যদি স্পেসিফিক্যালি লিখি superclass or interface enforce what functionality to be there in sub or implementing class where the implementation need to be customized by each of the sub or implementing class. তাহলে এমন একটা মেথড যদি থাকে যে ফাংশনালিটিটা মধ্যে থাকবে, কিন্তু নতুন যে ক্লাসগুলো তৈরি হবে নিচে তাদের ক্যারেক্টারিস্টিক্স উপর ডিপেন্ড করে ইমপ্লিমেন্টেশনটা ভ্যারি করবে, কাস্টমাইজেবল হবে, তখন আমি উপরে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে এটাকে রাখতে পারি। যেমন এখন এক্সাম্পল হিসেবে যদি দেখি, এই আমার এই ইউজার প্যাকেজটা যদি দেখি, এখানে কি কি ইউজার আছে আইএস এর কনটেক্সটে? অ্যাকাউন্টেন্ট, এমপ্লয়ি, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট, সাপ্লাই, ইউজার। হ্যাঁ, না এখন এখন ইউজার হচ্ছে সবার সুপার ক্লাস, তাই না? হ্যাঁ, তাইলে আপনাদের যদি একটা দেখাই, যেটা আমি আগের সেকশনে তৈরি করলাম, তাহলে অ্যাকর্ডিং টু দিস প্যাকেজ ফোল্ডার আমার সবার সুপার ক্লাস কোনটা? ইউজার। তাহলে ইউজার আমি যদি বলি লেভেল 1, এটা যদি ট্রি হায়ারার্কির মতো চিন্তা করি, এটা হচ্ছে রুট। ইউজারের সাব ক্লাস কারা?
হুম, এইগুলা না পুরো, এইগুলা না পুরা লিস্ট বলেন। ইউজারের ডাইরেক্ট সাব ক্লাস কারা? নামগুলা বলেন, আপনি তো দেখতেছেন বাম পাশে। হুম, 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 হুম। আচ্ছা, এইখানে একটু একটু ভুল আছে। সেটা হলো যে ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট হচ্ছে এমপ্লয়ির সাব ক্লাস। ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, অ্যাকাউন্টেন্ট ইজ অ্যান এমপ্লয়ি, মানে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ক্লাস ডায়াগ্রাম অনুযায়ী এটা। তাইলে ইউজারের সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার। রিসার্চ স্টুডেন্ট আবার স্টুডেন্টের সাব ক্লাস। তাইলে যারা ইউজারের ডাইরেক্ট সাব ক্লাস তারা লেভেল 2 তে থাকবে, তারা কারা? এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার। তাহলে এই যে এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার এরা হচ্ছে আমার লেভেল 2, ওই যে লেভেল 2। এদের সাব ক্লাস যারা তারা লেভেল 3। তাহলে এমপ্লয়ির সাব ক্লাস হচ্ছে অ্যাকাউন্টেন্ট এন্ড ফ্যাকাল্টি, তাহলে এরা লেভেল 3। আর স্টুডেন্টের সাব ক্লাস হচ্ছে রিসার্চ স্টুডেন্ট, এটাও লেভেল। এখন এটা কেন এরকম? কারণ আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে আমরা এটা পেয়েছি। ওকে, এখন আপনি আমাকে বলেন তো যে এমন একটা ফাংশনালিটি যেটা এই এরা সবাই তো ইউজার থেকে ইনহেরিট করবে, ইউজার থেকে ইনহেরিট করবে এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার। ইউজারের যত মেথড আছে সব এদের মধ্যে আসবে। আবার যেহেতু এমপ্লয়ির মধ্যে আসবে, এমপ্লয়ি থেকে এদের মধ্যেও আসবে। যেহেতু ইউজারের গুলো স্টুডেন্ট আসবে, সেখান থেকে এসএ স্টুডেন্টের মধ্যে আসবে। তাহলে ইউজারের মেথড সবই নিচে সবার মধ্যেই থাকবে, যে লেভেলেই থাকুক না কেন, বিকজ অফ দ্য ইনহেরিটেন্স। তাই না? ফ্যাকাল্টি এমপ্লয়ি ইজ এ ইউজার, ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, দেয়ারফর ফ্যাকাল্টি অলসো ইজ অ্যান ইউজার। এখন তাহলে আপনি আমাকে এমন একটা বলেন মেথড যেটার হোয়াট অ্যান্ড হাউ, হাউ সহই সবাই ইনহেরিট করবে এবং ইউজ করবে। আইরাসে মেথডের নাম বলুন। নাম বলেন। পেবিল। পেবিল ফ্যাকাল্টি কেন পেবিল? পেবিল কেন ফ্যাকাল্টির মেথড হবে? কিন্তু আপনি এখানে যা দিবেন, নাম বল, নাম বলেন। যেমন খুব সহজ, এমপ্লয়ি কেন গেট ডিস্ট্রিবিউট করবে? না না, আপনি ইউজারে যা দিবেন, ইউজারে যা দিবেন অ্যাকর্ডিং টু দ্য ইনহেরিটেন্স হায়ারার্কি সবগুলোর মধ্যেই তো আছে। তাহলে আপনি এমন একটা মেথড বলবেন যে মেথডটি সবার মধ্যেই লাগবে, সেটাই তো আপনি ইউজারে রাখবেন। এখন সাবমিট গ্রেড শুধু ফ্যাকাল্টির জন্য রিলেভেন্ট, এটা বাকি কারোর জন্য রিলেভেন্ট না। তাহলে সাবমিট গ্রেড তো আমি এখানে দিতে পারবো না। ইন্স্যুরেন্স কি একটা টাস্ক? আপনার মেথডের নেম শুড বি টাস্ক, ভার্ব। মেথডের নামটার মধ্যেই ভার্বের একটা ভাব থাকতে হবে, নট নাউন। আর ফিল্ডের নামের মধ্যে একটা নাউনের ভাব থাকতে হবে। ইট শুড সাউন্ডস লাইক এ নাউন, ফিল্ড নেম। মেথড নেম শুড সাউন্ডস লাইক এ টাস্ক, ভার্ব, অ্যাক্টিভিটি। সাবমিট গ্রেড, ইট সাউন্ডস লাইক এ টাস্ক। কিন্তু আপনি যদি বলেন শুধু গ্রেড, দেন ইট সাউন্ডস লাইক এ নাউন, পিস অফ ডেটা। শুধু গ্রেড বললে ওটা একটা ফিল্ড হতে পারে বা একটা লোকাল ভেরিয়েবল হতে পারে, কিন্তু সাবমিট গ্রেড যখন বলবেন তখন এটা একটা টাস্ক, মেথড নেম। এই নামগুলো আপনাকে
কনভেনশন অনুযায়ী দিতে হবে। তাহলে এমন একটা মেথড বলেন যেটা কমন টু অল সাব ক্লাস বা তাদের সাব ক্লাস আইরাসে। হ্যাঁ, লগ ইন হতে পারে, চেঞ্জ পাসওয়ার্ড হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, এখানে আপনি প্যারামিটার হিসেবে ইন্ট আইডি স্ট্রিং পাসওয়ার্ড এই দুটো আপনি প্যারামিটার হিসেবে পাবেন। এখন এইটার ইমপ্লিমেন্টেশন কি সবার জন্য সেম হবে নাকি কাস্টমাইজ করতে হবে এক একজনকে এক এক রকম ভাবে? না, আমার প্রশ্নটা বুঝেন, আমার প্রশ্নটা হলো এই চেঞ্জ পাসওয়ার্ড করার জন্য তো কিছু কোড এক্সিকিউট হবে, তাই না? এখানে তো কিছু কোড লাগবে, তাই না? যে কোড টু চেঞ্জ পাসওয়ার্ড সেমই থাকবে। তাহলে সবার জন্য যদি সেম হয় তাহলে এখানে হাউ পার্ট ইজ সেম ফর অল subclasses. So therefore, it's a candidate of implemented method. Okay, non-abstract method, unimplemented method. Okay, in user class. তাই না? বুঝতে পারছি? বুঝতে পারছেন? হ্যাঁ। এখন এমন একটা মেথডের নাম বলেন ইউজার ক্লাসে যেটার ফাংশনালিটিটা সবার মধ্যে থাকবে কিন্তু হাউ এটা ডিফার করবে ইউজার টু ইউজার। সেরকম একটা মেথডের নাম বলেন দেখি। সেরকম একটা মেথডের নাম বলেন তো দেখি। Abstract method. How part need to be customized by the subclasses according to their requirements. Candidate for abstract method হতে পারে। apply for leave, সবাই লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু স্টুডেন্টের অ্যাপ্লাই ফর লিভ আর সাপ্লায়ার অ্যাপ্লাই ফর লিভ আর ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্টের অ্যাপ্লাই ফর লিভের মেকানিজম আলাদা। স্টুডেন্ট যখন অ্যাপ্লাই ফর লিভ করবে তখন সে বলবে কোন সেমিস্টারের জন্য লিভ নিচ্ছে। স্টুডেন্টের অ্যাপ্লাই ফর লিভ মানে সেমিস্টার লিভ আইরাসে বা রেজিস্টার অফিসে আপনারা এখন ম্যানুয়ালি ফর্ম দিয়ে দেন সেটা। তো তাহলে কোন সেমিস্টারের জন্য লিভ কেন হ্যাঁ না 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 আপনি সেমিস্টার ব্রেক সেমিস্টার আপনি সেমিস্টার ব্রেকের জন্য যে অ্যাপ্লাই ফর লিভ করতেছেন অ্যাজ এ স্টুডেন্ট, এখানে ফ্যাকাল্টির কোনো ইনভলভমেন্ট নাই, আপনি সরাসরি রেজিস্টার অফিস এটা করতেছেন। হ্যাঁ, আপনি আইরাসে যখন মানে আপনি যখন অ্যাপ্লাই ফর লিভ করেন আপনি কি অফিসিয়ালি কি কোর্সে কোনো লিভ নেওয়া যায় দুইটা ক্লাসের জন্য? সেটা তো না। আপনি অ্যাবসেন্ট থাকেন, উইথড্র হইলে সেটা আপনি ভ্যালিড রিজন দেখায় উইথড্র রিভোক করার জন্য অ্যাপ্লাই করতে পারেন।
কিন্তু আপনি একটা সেমিস্টার ব্রেক নেবেন, তখন রেজিস্ট্রার অফিসে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। আপনি যখন সেমিস্টার ব্রেকের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন, দ্যাট ইজ অ্যাপ্লাই ফর লিভ ফর ইউ অ্যাজ এ স্টুডেন্ট। আবার একজন অ্যাকাউন্টেন্ট যখন তার একটা ক্যাজুয়াল লিভ নিচ্ছে, বার্ন লিভ নিচ্ছে, তার জন্য যে অ্যাপ্লিকেশন দিচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। আবার ফ্যাকাল্টি যখন দিবে সেটা আবার অ্যাকাউন্টেন্টের থেকে ডিফারেন্ট, কারণ সেখানে মেকআপ ক্লাসের ইনফরমেশন দিতে হবে। আবার সাপ্লায়ার যদি বলে যে আমি 2 সেমিস্টারের জন্য সাপ্লাই দিব না, আমার বিজনেস রিলোকেট করতেছি, তাহলে তার ইনফরমেশন ডিফারেন্ট হবে। মানে এই অ্যাপ্লাই ফর লিভ ইজ কোড, এক্সিকিউশন অফ অ্যাপ্লাই ফর লিভ ইজ অ্যাকচুয়ালি এই নিচের ক্লাসগুলোকে তাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। Therefore, it's a candidate for abstract. বুঝতে পেরেছেন? না বুঝলে প্রশ্ন করেন, কনফিউশন থাকলে প্রশ্ন। ওকে, বাকিরা? ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আপনাদের কোন সেকশন? আগেরটা কি দিয়েছিলাম, ল্যাবেরটা? ওকে, এখন তাহলে থিওরি। বলেন কারা আছেন? এখানে আর কেউ? ওকে, নেক্সট। থার্টি। ওকে, 26। ওকে, 38। আর কেউ আছেন? ঠিক আছে, আপনাদের ব্রেক না দিয়ে আমি জাস্ট এটা শেষ করে দিই। হ্যাঁ, আর একটু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাবস্ট্রাক্ট মেথড কি জিনিস। আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, যে টু enforces what functionality to be there, where the implementation how need to be customized by each of the new classes. ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? এখন যদি ক্লাসে আসি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপ, অর্থাৎ যে টাইপটা আছে কিন্তু। হ্যাঁ, বলেন। না, স্পেসিফিক বলেন। না, সেটা তো এক্সাম্পল, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশন কি বা ক্যারেক্টারিস্টিক কি? কতটা এক্সাম্পল দিলেন যে ইউজার ইজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু এক্সাম্পল দেওয়ার আগে আমাদের একটু আলোচনা করা দরকার যে এটার ক্যারেক্টারিস্টিক্স বা কোন ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। ফিল্ড থাকতে পারে, আপনার ইউজারের তো ফিল্ড আছে। এই যে ইউজার ক্লাস যদি দেখেন, এই যে আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো সব
ওকে, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে? দেখেন, অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে হচ্ছে এটা বিমূর্ত, বাংলা শব্দ। অ্যাবস্ট্রাক্ট যদি ডিকশনারি মিনিং খুলেন, গুগল ট্রান্সলেটে কি অ্যাবস্ট্রাক্টের বাংলা পাবেন আপনি বিমূর্ত। তো আপনার, আমি যদি এখন এখানে বলি যে হোয়াট ইজ ইন, কি বলবেন আপনি এটার অ্যান্সারে? ওটা শর্ট, ডেটা টাইপ। ডেটা টাইপ, ওকে। এখন আপনাকে যদি বলি যে এক্স ভেরিয়েবল, তাহলে কি আমরা বলতে পারি না যে int is instantiated? ওকে, instantiated মানে has memory। বলা যায় না? বলা যায়। কাজেই int হচ্ছে, int is not an abstract type। ক্লাস তো টাইপ, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ যাকে ইনস্ট্যান্টিয়েট করা যায় না। It can have field, it can also have methods। কি ধরনের methods? Abstract methods as well as implemented methods। হ্যাঁ, implemented, হ্যাঁ, নন অ্যাবস্ট্রাক্ট ইমপ্লিমেন্টেড মেথড। তাহলে এটাকে যদি ইনস্ট্যান্সিয়েট করা না যায়, তাহলে এই ফিল্ড মেথড গুলোর কাজ কি? সাব ক্লাসে গিয়ে সাব ক্লাসের জন্য যেগুলো কমন সেগুলো আপনি এখানে রেখে দিয়েছেন। এই ক্লাসের কোনো ইনস্ট্যান্স আপনি তৈরি করবেন না, কিন্তু এই ক্লাসটাকে যে এক্সটেন্ড করবে সে এই ফিল্ড মেথড গুলো অটোমেটিক পেয়ে যাবে, কমন ফিল্ড এন্ড কমন মেথড। এবং সেই মেথড ইজ হোয়াট, আর এখানে হচ্ছে হোয়াট এন্ড হাউ। What to do, what and how to do। Okay, what task to do, what task and how to do। তো এগুলো সাব ক্লাসের জন্য আপনি এখানে দিচ্ছেন কেন? কারণ এগুলো কমন ফর দ্য সাব ক্লাস। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে নিজে আপনি নিউ করতে পারবেন না। তো তাহলে এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, লাইক obj1 obj2 absolutely valid। সাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস obj1 obj2 ভ্যালিড, কিন্তু নিউ করতে পারবেন না, ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। ওকে, বোঝাতে পারলাম? ওকে, ফাইন। এখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে? Not necessary। It is not mandatory for abstract class to contain abstract method। But বাট উল্টাটা কিন্তু ঠিক, যে যদি আপনি বলেন যে একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অবশ্যই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম কি, যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হবে, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যায় না। এই দুইটা টেক অ্যাওয়ে আমরা এখান থেকে পাচ্ছি। একটা ক্লাসকে আমার একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে,
আমি বলতেছি যে আই হ্যাভ এন অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে আমি কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হব নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হব? আমার আমি একটা ক্লাস, আমি নিজে একটা ক্লাস। এখন আমি ক্লেম করতেছি যে আমার আমার ভেতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তাইলে আমি কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস? কেন? আমার মধ্যে তো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বলে আমি ক্লেম করতেছি, তাহলে আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। কিন্তু আপনি বলতেছেন যে একটা there is an abstract class, আমরা বলতে পারবো না যে just because it is an abstract class it contains abstract method। সেটা আমাকে ভিতরে ঢুকে দেখতে হবে যে ওর ভিতরে abstract method আছে না নাই, নাও থাকতে পারে। তার মানে উইদাউট হ্যাভিং এনি abstract method you can make a class abstract, এটা বলছি। কিন্তু যদি abstract method থাকে তাহলে অবশ্যই ক্লাসটা abstract করতে হবে। কিন্তু abstract method ছাড়াও আমি একটা ক্লাসকে abstract করতে পারি, দুইটা ভিন্ন কথা। দুইটাই দুইটাই পসিবল। ওকে, এখন নেক্সট কোশ্চেন হলো যে আমি তাহলে একটা ক্লাসকে কখন অ্যাবস্ট্রাক্ট বানাবো? কিন্তু সেটা তো আমি অ্যাবস্ট্রাক্ট না করলেও পারতাম, এক্সট্রাক্ট না করলেও তো সেটা কাজ করবে। আনলেস দেয়ার ইজ এন অ্যাবস্ট্রাক্ট মেথড। যদি একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকে, মানে এইটা যদি বলি যে একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, তাহলে আপনি একটা ক্লাসকে কেন অ্যাবস্ট্রাক্ট করবেন? অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে তো অ্যাবস্ট্রাক্ট করবেনই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড যদি না থাকে তখন আপনি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন যে এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হওয়া উচিত? সেটা অ্যান্সার হলো, হ্যাঁ বলেন। একটা তো হলো যে when there exists an abstract method in that class we don't have any choice, এটাকে abstract class বানাইতে হবে, কারণ there exists an abstract method। আর হ্যাঁ, আছে, সেই জন্য আমাকে abstract class বানাতে হবে। আরেকটা হলো যে কোনো abstract method হয়তো বা নাই, কিন্তু we want to prevent creating instance of that class because the class is too generic for the application to make the instance useful from the application context। তাহলে আমার আইরাসের কনটেক্সটে ইউজারের ইনস্ট্যান্স আসলে ইউজফুল না, কারণ ইউজারের মধ্যে কি আছে? শুধু আছে নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং আইডি। এইটুকু দিয়ে আমি একটা ইউজারকে আইরাসে এস্টাবলিশ করতে পারবো না, আমাকে আরো বেশি আরো কিছু ইনফরমেশন দরকার টু ট্রিট ইট অ্যাজ এ ইউজার, যে সে কি স্টুডেন্ট, তাহলে তার সিজিপিএ কত, মেজর কি, মাইনর কি, সে কি ফ্যাকাল্টি, তাহলে তার স্যালারি কি, ডেজিগনেশন কি, তার রিসার্চ স্পেশালাইজেশন কি। তাহলে এই শুধুমাত্র এই কয়টা ইনফরমেশন দিয়ে একটা ইনস্ট্যান্স আইরাসের কাজকর্মের জন্য তো সেটা যদি হয় তাহলে আমার এই ক্লাসটা একটু বেশি জেনেরিক হয়ে যায়। ওকে, নট having enough fields and methods to create an instance and treat it in a useful manner আমার অ্যাপ্লিকেশনে। সেটা যদি হয় সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও আমি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারি, জাস্ট টু প্রিভেন্ট ক্রিয়েটিং ইনস্ট্যান্স, কারণ ওটা ইনস্ট্যান্স আমার জন্য ইউজফুল হবে না। যেমন ইউজার ক্লাস ইন আইরাস, we need student, faculty, accountant instance in IRAS, but user instance is not useful for IRAS because it has limited fields and too generic. So therefore, it is possible that a class may not have any abstract method. Okay, that an abstract class may not have any abstract, but still we may want to make it abstract to prevent creating accidental instance. Okay, আরেকটা কারণ হলো যে abstract method আছে, কাজে abstract class করা। জেনেরিক মানে মানে যথেষ্ট স্পেসিফিক না।
এখন আপনাকে যদি বলা হয় যে ভেহিকেল একটা টাইপ, এই ভেহিকেল যদি আপনাকে বলা হয় যে ভেহিকেলের একটা উদাহরণ দেন, আপনি কি উদাহরণ দিবেন? আপনি বলতেছেন কার, আপনার আপনার বন্ধু বলতেছে ট্রাক, আপনার আরেক বন্ধু বলতেছে সিএনজি, আরেক বন্ধু বলতেছে বাইসাইকেল, সবই তো ভেহিকেল। তাইলে তাইলে অ্যাজ এ ভেহিকেল এটার যে ইনস্ট্যান্স সেটা স্পেসিফিক হয় নাই, এক একজন এক এক রকম ভাবে এটাকে ট্রিট করতে পারে। তখন আপনি বলবেন যে কার এক্সটেন্স ভেহিকেল, মোটরসাইকেল এক্সটেন্স ভেহিকেল, নাও কার ইজ মোর স্পেসিফিক, মোটরসাইকেল ইজ মোর স্পেসিফিক। তাহলে ভেহিকেলে আপনি ওই সমস্ত ফিল্ডই রাখবেন যেগুলো কমন বাট নট adequate enough to create an instance and treat it in a meaningful way. তো ভেহিকেলের কমন ইনফরমেশন কি থাকবে? যে ম্যানুফ্যাকচারার নেম, প্রাইস কত, বুঝেন নাই? মানে এই ধরনের কিছু, আপনার কত সালে এটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, তাহলে এই ধরনের কিছু কমন ইনফরমেশন থাকবে, কয়টা চাকা, হ্যাঁ, এই ধরনের কিছু মানে নাম্বার অফ হুইলস, হ্যাঁ, এই ধরনের কিছু কমন ইনফরমেশন থাকবে ভেহিকেল ক্লাসে। তো শুধু ওইটুকু ইনফরমেশন দিয়ে আপনি আসলে একটা অবজেক্ট তৈরি করে ওটা কোনো কাজে লাগবে না আপনার অ্যাপ্লিকেশনের ভেতর। এখন বিআরটিএ যদি একটা অ্যাপ্লিকেশন হয়, বিআরটি এর অ্যাপ্লিকেশনে ভেহিকেল ক্লাসের অবজেক্টের কোনো কাজ নাই, কারণ ওখানে শুধু কমন কিছু ফিল্ড আছে, কিন্তু শুধু ওইটুকু দিয়ে কাজ হবে না। তখন ভেহিকেলের সাব ক্লাস হিসাবে আসবে কার, ওকে, এসইউভি, ওকে, ট্রাক, বাস, ওগুলোকে আমরা ইনস্ট্যান্সিয়েট করব। তাইলে ভেহিকেল তো আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারি, কারণ ভেহিকেল ইটসেলফ ইজ জেনেরিক, ইটস নট স্পেসিফিক এনাফ। বুঝাতে পারছি? ওকে, এনি আদার কোশ্চেন? বলেন। রাইট। এই যে আমরা উদাহরণ দিলাম যে আমাদের ইউজার ক্লাসেই, কোথায় ছিল উদাহরণটা, এই যে আমাদের ইউজার ক্লাসেই চেঞ্জ পাসওয়ার্ড হচ্ছে একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, আর অ্যাপ্লাই ফর লিভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এখন ইউজারের যারা সাব ক্লাস, এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার, এদেরকে কিন্তু আর চেঞ্জ পাসওয়ার্ড রাইট করতে হবে না, যেটা ইনহেরিট করছে ডাইরেক্ট ওইটা ইউজ করতে পারবে, কিন্তু ওদেরকে অ্যাপ্লাই ফর লিভ ওভাররাইট করতে হবে। এখন এমপ্লয়ি ক্লাস অ্যাপ্লাই ফর লিভটাকে ওভাররাইট করবে এমপ্লয়ির জন্য সুইটেবল করে, স্টুডেন্ট ক্লাস অ্যাপ্লাই ফর লিভকে ওভাররাইট করবে সেমিস্টার ব্রেক নেওয়ার জন্য, সাপ্লায়ার ক্লাস অ্যাপ্লাই ফর লিভকে ওভাররাইট করবে যে সাপ্লাই পিরিয়ডটাকে স্টপ রাখার জন্য, তার বিজনেস রিঅ্যালোকেট হচ্ছে, ওয়্যার হাউস রিনোভেশন হচ্ছে, বিভিন্ন কারণ দেখায়, সে বলবে যে আমি এখন সাপ্লাইটা 6 মাসের জন্য পজ করতে চাই। তাইলে ওখানে তার ডাটা, ডিফারেন্ট টাইপের ডাটা দিয়ে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাইলে সে ওটাকে কাস্টমাইজ করবে, ওভাররাইট করবে, বডি দিবে। স্টুডেন্ট এটাকে ওভাররাইট করবে অ্যাপ্লাই ফর লিভকে, বডি দিবে, যেখানে সে বলবে যে কিভাবে সে সেমিস্টারের জন্য ব্রেক নেবে, তার জন্য কি কি ইনফরমেশন দিতে হবে। আর এমপ্লয়ি ক্লাস এটাকে ওভাররাইট করবে ফর এমপ্লয়ি, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি। এখন অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফ্যাকাল্টির জন্য যদি এটা আবার ডিফারেন্স থাকে, তাহলে এখানে দিয়েও তো লাভ নাই। সেক্ষেত্রে এমপ্লয়ি এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে রিসিভ করবে এবং এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবেই রেখে দিবে। তখন কিন্তু এমপ্লয়ি থেকে আবার অ্যাকাউন্টেন্ট আর ফ্যাকাল্টি ইনহেরিট করবে, তখন অ্যাকাউন্টেন্ট আর ফ্যাকাল্টিকে আবার আলাদা আলাদা করে ওভাররাইট করতে হবে। আর যদি এমপ্লয়ি এটা ইমপ্লিমেন্ট করে, তাহলে অ্যাকাউন্টেন্টকে হয়তো সেটা চেঞ্জ করতে হবে না, কিন্তু ফ্যাকাল্টি আবার সেটাকে ওভাররাইট করে নিতে পারে। ওভাররাইডিং আপনি সবসময় করতে পারেন, ইমপ্লিমেন্টেড মেথডকে ওভাররাইট করতে পারেন ইফ ইউ নিড, আর অ্যাবস্ট্রাক্ট মেথডকে তো করতেই হবে। এখন এমপ্লয়িতে আমি অ্যাপ্লাই ফর লিভ ওভাররাইট করবো কিনা, ইউজার থেকে পেয়েছি, ইউজার থেকে অ্যাপ্লাই ফর লিভ পেয়েছি, ওকে, এটা ইউজার ক্লাসের, ইন ইউজার ক্লাস আমরা অ্যাপ্লাই ফর লিভ পেয়েছি, কি পেলাম, এমপ্লয়ি পেলাম। এখন এমপ্লয়ি এটাকে ওভাররাইট করবে কিনা, বলেন, করা উচিত কিনা, নাকি না করলেও চলবে?
করাই লাগবে, কিন্তু কিন্তু অ্যাকাউন্টেন্ট আর ফ্যাকাল্টির জন্য তো এটা ডিফারেন্ট। আমরা তো এমপ্লয়িরও কি আমরা অবজেক্ট তৈরি করবো? না, কারণ এমপ্লয়িটাও কিন্তু যথেষ্ট না। আমি আসলে অ্যাকাউন্টেন্টের অবজেক্ট তৈরি করব, ফ্যাকাল্টিকে ইনস্ট্যান্সিয়েট করব, তাই না, অ্যাডমিশন অফিসারকে ইনস্ট্যান্সিয়েট করব। তাইলে এমপ্লয়ির যারা সাব ক্লাস তাদেরকে আসলে আমি ইনস্ট্যান্সিয়েট করব। তার মানে এই টেবিলটা খেয়াল করেন যে এখানে লিফ নোট কারা? সাপ্লায়ার, অ্যাকাউন্টেন্ট, লেভেল 3 তে আছে অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি, রিসার্চার, এদেরকে আমরা ইনস্ট্যান্সিয়েট করব। আর সাপ্লায়ারও লিফ নোট, কারণ সাপ্লায়ারের কোনো সাব ক্লাস নাই, যদিও এটা লেভেল 2 তে আছে, বাট এটাও আমরা তার লিফ নোট মানে এই ক্লাসগুলোর আর কোনো নিজেদের সাব ক্লাস নাই, ওরাই শেষ। তার মানে তাহলে ওই টাইপগুলোর উদ্দেশ্য কি? সুপার ক্লাস হিসেবে রোল প্লে করা না। তার মানে অবশ্যই আপনি ওদেরকে ইনস্ট্যান্সিয়েট করতে চান, তাহলে এরা আসলে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। এখন স্টুডেন্টের কিন্তু একটা সাব ক্লাস আছে, রিসার্চ স্টুডেন্ট। সো স্টুডেন্ট ইজ অ্যান ইন্টারমিডিয়েট নোড ইন দ্য ট্রি হায়ারার্কি, বাট হলেও সেটাও নন অ্যাবস্ট্রাক্ট হবে, কারণ স্টুডেন্টেরও আমরা ইনস্ট্যান্স তৈরি করব আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, রিসার্চ স্টুডেন্টকে আমরা ইনস্ট্যান্সিয়েট করব পিএইচডি স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তাইলে আমার একটা হলো যে নন পিএইচডি স্টুডেন্ট যারা রেগুলার স্টুডেন্ট, আর একটা হলো রিসার্চ স্টুডেন্ট যারা, আমার কিন্তু দুই ধরনের অবজেক্টই লাগবে ডাটাবেজে, তাহলে দুইটাই আমার নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। তাহলে সুপার ক্লাস হইলেই যে সেটা অ্যাবস্ট্রাক্ট হবে বিষয়টা এমন না। আমার এমন হতেই পারে যে সুপার ক্লাসেরও অবজেক্ট তৈরি হবে, ইনস্ট্যান্সিয়েট হবে, সাব ক্লাসেরও ইনস্ট্যান্সিয়েট হবে, তাহলে দুইটাই নন অ্যাবস্ট্রাক্ট হতে হবে, হুইচ ইজ দ্য কেস ফর স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্টুডেন্ট। কিন্তু আইরাসে এমপ্লয়ের কোনো ইনস্ট্যান্স আমরা তৈরি করব না, রাদার আমরা অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি এদের ইনস্ট্যান্স তৈরি করব, তাহলে এমপ্লয়ি ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন আমাদের দুইটা ইন্টারমিডিয়েট ক্লাস আছে। রুট মানে আমাদের ক্লাসের যে ইনহেরিটেন্স হায়ারার্কি সেটাকে যদি একটা ট্রির মতো চিন্তা করি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, সো ফোর্থ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিফ নোড গুলো তো নন অ্যাবস্ট্রাক্ট হবেই, কারণ ওদের কোনো সাব ক্লাস নাই, তাইলে ওই ক্লাসগুলো আছে কেন? ইনস্ট্যান্সিয়েট করবো বলেই আছে। কিন্তু ইন্টারমিডিয়েট গুলো দুইটাই পসিবিলিটি হতে পারে। এমপ্লয়িটা শুধুমাত্র সুপার ক্লাসের রোল প্লে করতেছে ফর অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি, অ্যাডমিশন অফিসার এটসেট্রা, কিন্তু ওইটুকুই। এমপ্লয়ি যথেষ্ট স্পেসিফিক না, কাজে এমপ্লয়ির কোনো ইনস্ট্যান্স আমরা আইরাসে তৈরি করব না। অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্টের আমরা ইনস্ট্যান্স তৈরি করব, স্টুডেন্টের যে সাব ক্লাস পিএইচডি স্টুডেন্ট সেটারও আমরা ইনস্ট্যান্স তৈরি করব, তাহলে দুইটাই নন অ্যাবস্ট্রাক্ট। বুঝাতে পেরেছি? এখন বলেন যে অ্যাপ্লাই ফর লিভ, এটা কি এমপ্লয়ি ক্লাসে? যেহেতু এমপ্লয়ি নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ও চাইলে কিন্তু এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবেই ছেড়ে দিতে পারে, মানে ওর জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইনহেরিট করছে বলেই যে ওকে ম্যান্ডেটরি ওভাররাইট করতে হবে বিষয়টা এমন না। সাপ্লায়ারকে ওভাররাইট করতেই হবে, কারণ সাপ্লায়ার নন অ্যাবস্ট্রাক্ট। স্টুডেন্টকে ওভাররাইট করতেই হবে অ্যাপ্লাই ফর লিভ, বিকজ স্টুডেন্ট নন অ্যাবস্ট্রাক্ট। কিন্তু এমপ্লয়িকে অ্যাপ্লাই ফর লিভ ওভাররাইট চাইলে সে করতে পারে, নাও করতে পারে। যদি না করে তাহলে এমপ্লয়িতে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবেই থেকে যাবে। ইনহেরিট করলে অ্যাবস্ট্রাক্ট মেথড থেকেও যাবে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবে, বাট ইটস নট এ প্রবলেম বিকজ এমপ্লয়ি নিজেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো তো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতেই পারে। তাহলে ওর কি করা উচিত? আপনাকে আমি যদি বলি যে কোশ্চেন করি, শুড স্টুডেন্ট and supplier override apply for leave? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইয়েস। কারণ তারা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো ওভাররাইড করতেই হবে। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি যে শুড এমপ্লয়ি override
being an abstract class, should employee override apply for leave? Yes or no? মানে ওর তো লাক্সারি আছে যে ওভাররাইড না করার, কারণ ও নিজেই যেহেতু অ্যাবস্ট্রাক্ট, সো তো অ্যাবস্ট্রাক্ট মাত্র রেখেই দিতে পারে। অ্যাবস্ট্রাক্ট না, এটা এটা আপনি বলতে পারবেন না, এটা আপনার রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের উপর ডিপেন্ড করবে। এটা ইয়েস অথবা নো দুইটাই হতে পারে। আচ্ছা দেখেন, ইয়েস কখন হবে? when apply for leave is common process for all subclasses, all or majority. Subclasses, then it is wise to override. Okay, so that same body need not to be implemented in those subclasses. বুঝতে পারছেন? আর নো মানে when one or more, মানে one না, when all subclasses need to have their own custom code, then each of them will override. তাহলে প্রত্যেকটা সাবক্লাসের জন্য যদি কাস্টম কোড হয় তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট হিসাবেই থেকে যেতে পারে, যে নো ওভাররাইড। এটা তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে যে আপনার অ্যাপ্লিকেশন কর লিভ, অ্যাপ্লাই ফর লিভের যে প্রসিডিউর সেটা কি সব এমপ্লয়ের জন্য সমান না ডিফার করে, এটা তো আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ওয়ার্কফ্লো থেকে বুঝবেন। অ্যাকর্ডিংলি আপনাকে ডিসাইড করতে হবে। এগুলো তো ক্লাস ডায়াগ্রামে আপনাকে দেখাই দিতে হবে। তাইলে আইরাসের যতটুকু নলেজ আমাদের আছে তার উপর বেস করে আপনার কি মনে হয় যে শুড এমপ্লয়ি ওভাররাইড অ্যাপ্লাই ফর লিভ অর নট? এখন দেখেন ফ্যাকাল্টি, এখন এমপ্লয়ির সাবক্লাস কারা? এমপ্লয়েড সাবক্লাস কারা? ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, লাইব্রেরি এক্সিকিউটিভ, এটসেট্রা এটসেট্রা, তাই না? এদের মধ্যে অল বা মেজরিটি এর যে প্রসেস, অ্যাপ্লাই ফর লিভ প্রসেস, এটা কি সেম সবার জন্য বা অ্যাটলিস্ট মেজরিটির জন্য? কমন মানে সেম, এক্সেপ্ট ফ্যাকাল্টি, এক্সেপ্ট না, স্টুডেন্ট তো এমপ্লয়েড সাবক্লাস না, স্টুডেন্ট এখানে আসবে কেন? স্টুডেন্ট সাপ্লায়ার তো এখানে আসবেই না, তারা তো আর এমপ্লয়েড সাবক্লাস না। মেজরিটির জন্য সেম এক্সেপ্ট ফ্যাকাল্টি, কারণ ফ্যাকাল্টিকে আপনার মেকআপ ক্লাসের প্ল্যান সহ অ্যাপ্লাই করতে হয়।
যেটা ইরেলেভেন্ট টু আদার এমপ্লয়িজ। তো তাহলে এখানে আমরা বলতে পারি if CRA of IRAS tells that leave application process is same for all employees except faculty, তার মানে majority, so then employee should override. যদিও তার লাক্সারি আছে নট টু ডু ইট, কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বেস করে আমরা সিদ্ধান্ত নিব যে এমপ্লয়ি শুড ওভাররাইড। অ্যান্ড ওকে, all employees employee subclass except faculty will use the implemented apply for leave method. Okay, implemented inherited method which is inherited from employee. তাইলে একটা ক্লাসে কোডটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কারণ এমপ্লয়ির যে আরো 15টা সাব ক্লাস আছে, এদের 14টাতে কিছুই দিতে হবে না। only faculty class will override inherited apply for leave. Okay, inherited which is implemented. ওকে ওকে, তার মানে এখানে অপশনাল ওভাররাইডিং। তাইলে এই এমপ্লয়ির জন্য, ফ্যাকাল্টির জন্য এটা অপশনাল ওভাররাইডিং, আর এমপ্লয়ির জন্য এটা অপশনাল ওভাররাইডিং। আর এদের জন্য, অর্থাৎ আমরা কোথায় বললাম যে ফর সাপ্লায়ার অ্যান্ড এদের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি ওভাররাইডিং। দেখেন বুঝলেন কিনা? তাহলে ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই সিআরএ রিপোর্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আইবি বলছে যে আমার স্টুডেন্টের লিভ অ্যাপ্লিকেশন প্রসেস ডিফারেন্ট, সাপ্লায়ারদের লিভ অ্যাপ্লিকেশন প্রসেস ডিফারেন্স, এমপ্লয়ীদের লিভ অ্যাপ্লিকেশন ডিফারেন্স, বাট ফ্যাকাল্টির জন্য একটু ভ্যারিয়েশন আছে। এটা আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে পেলেন। তাহলে এখন আপনি জানেন যে স্টুডেন্ট সাপ্লায়ারকে নিজের মতো করে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, কাস্টম ইমপ্লিমেন্টেশন, এবং সব এমপ্লয়ীদের জন্য এটা সেম ইমপ্লিমেন্টেশন হবে। তার মানে এমপ্লয়ি স্টুডেন্ট সাপ্লায়ার এটাকে ওভাররাইড করবে। কিন্তু এমপ্লয়ি নিজে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এমপ্লয়ির জন্য এখন অপশন আছে যে প্রত্যেকটা এমপ্লয়ির সাব ক্লাস এটাকে ওভাররাইড করবে নাকি করবে না। এখন যেহেতু আইবি বলতেছে যে আমার সব এমপ্লয়িদের জন্যই লিভ অ্যাপ্লিকেশন সেম এক্সেপ্ট ফ্যাকাল্টি, তাহলে এমপ্লয়ি এটাকে ওভাররাইড করবে, কারণ সবার জন্যই সেম এক্সেপ্ট ফ্যাকাল্টি। তাহলে আমার 15টা সাব ক্লাসে একই কোড না দিয়ে, 14টাতে একই কোড না দিয়ে আমি উপরে রাখতে পারি, তাহলে 15টাই ওটা ইনহেরিট করবে, কিন্তু একটা ওটাকে চেঞ্জ করবে হুইচ ইজ ফ্যাকাল্টি। বাট ফ্যাকাল্টির জন্য সেটা তখন অপশনাল।
সে যখন সেটা করবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসকে স্যাটিসফাই করার জন্য। বুঝাইতে পারছি? এনি কোশ্চেন? ঠিক আছে, আমার মনে হয়। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই এখন দেখেন এই আলোচনাগুলো কি প্রয়োজন ছিল না একটু মানে রিভাইজ করা? এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা জানি বা আলোচনা হয়েছে ক্লাসে, কিন্তু হয়েছে যেটা যে ২ মাস টাচে না থাকার কারণে এগুলো সব মাথা থেকে বের হয়ে গেছে। থাকলেও সেটা ভাষা ভাষা ইনডেপথ কনসেপ্ট গুলো কিন্তু আমাদের মাথা থেকে বের হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আমরা একটু রিভাইজ করব। এখন এখানে আরো কিছু জিনিস আলোচনা করা হয়েছে, কোশ্চেন আনসার আকারে আছে। এগুলো আমি যেহেতু এসটি আলারা ২-৩টা সেশন পেয়েছে, ওই জন্য ওদের ওদের ওখানে করা হয়েছে। তা আপনাদের তো সেটা যেহেতু হয় নাই, ট্রাই ক্যাচেরটা বাদ দেন, ট্রাই ক্যাচেরটা এখান থেকে শুরু হচ্ছে। আর আপনাদের যে পিডিএফ আকারে যে ডিটেলড মানে অর্গানাইজড স্ক্র্যাচ প্যাড ওটা অলরেডি শেয়ার করা হয়েছে, হোয়াটসঅ্যাপে পাবেন, এখানেও দেওয়া আছে। তো এই পর্যন্ত মানে ডে টুর আগ পর্যন্ত যেটা হয়েছে, আমাদের যেগুলো বাকি থাকলো যেমন স্ট্যাটিক ফিল্ড, হ্যাঁ, স্ট্যাটিক মেথড, ফাইনাল ফিল্ড, ফাইনাল মেথড, এগুলো একটু দেখে আসেন নেক্সট ক্লাসে আসার আগে। আজকে যেগুলো করলাম এর বাইরে, তাহলে যেটা হবে যে আমাদের এই রিভিউটা আমরা ১০ মিনিটে শেষ করে ফেলতে পারবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আপনারা যদি সবাই অনলাইনে চান, অনলাইন সেকশন 5 তো অনলাইনেই বলছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা সেকশন 1টা এই সেকশন 5 আর 6 আমরা অনলাইনেই করব। তো তাহলে নেক্সট ক্লাসে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা কভার করব ইন ডেপথে, ওটা ১ ঘন্টা খানেক লাগবে। আমরা ১০ মিনিট রিভিউ করে এক্সেপশন হ্যান্ডলিংটা শেষ করে দেবো। তাহলে নেক্সট উইকে যেটা থাকবে আমাদের নেক্সট উইকের ওয়েনেসডেতে আমরা মোটামুটি আমাদের এই চার্ট জেনারেশন এগুলো শেষ করে দিতে পারবো। তো মোস্ট প্রবাবলি আমাদের তারপরের উইকে যেতে হবে না, হোপফুলি। ঠিক আছে? আর আপনাদের এই যে কুইজের বিষয়টা, হ্যাঁ, এই কুইজ টুর কুইজের মার্কস তো আপনারা অলরেডি জানেন, কুইজ 1 এর মার্ক, মিডের মার্কও জানেন, এগুলো তো অলরেডি পাবলিশড। এখানে আমরা এখন 5 এর মধ্যে আপনি তো মোটামুটি একটা মার্ক পাবেন, ধরেন 2.5-3, 3.5, ডিপেন্ডস অন ইওর কন্টেন্ট। এখানে একটা মার্ক আপনি পেলেন, যাই পেলেন। এখন এইটাকে আপনার ইমপ্রুভ করার একটা সুযোগ থাকবে যেহেতু সেকেন্ড কুইজটা আপনারা দেন নাই। ঠিক আছে? এখন এইটা কাউকে ফোর্স করা হবে না, আপনার ইচ্ছা। তো এইটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব, হ্যাঁ, যে কুইজটা কবে হবে। ঠিক আছে? ও, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি।